নমস্কার বন্ধুরা, আপনারা আছেন অপর্ণা স্টোরি ওয়ার্ল্ডে। আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা ভীষণ ভয়ঙ্কর ভূতের গল্প। তো চলুন আর দেরি করব না, গল্পের মধ্যেই ঢুকে পড়ি। আজকের গল্প রাতের মেছো পেতনি। তো চলুন গল্পে প্রবেশ করি। বৈশাখের প্রায় শেষ। রোজই দুপুরের পর থেকে আকাশটা কেমন লাল হয়ে ওঠে, মনে হয় যেন বিকেল থেকেই বৃষ্টি নামবে। কিন্তু কোথায় বৃষ্টি, শুধু গরম বাড়ে দ্বিগুণ। বড্ড গরম। একটু বৃষ্টির অপেক্ষায় সবাই যেন মুখিয়ে আছে। ললিতবাবু আর তার গিন্নি এই অজপাড়াগাঁয়ের গ্রামের বাড়িতে দুজনে থাকেন। দুই ছেলে চাকরির সূত্রে শহরে বাসা ভাড়া করে থাকে। ললিতবাবুর চাষবাসের কিছু জমি আছে, নিজে আর চাষ করেন না, সে অনেক কষ্ট, এ বয়সে আর পেরে ওঠেন না, তাই জমিটা তিনি ভাড়া দেন, তাতে টাকাও পান, তার সাথে কিছু ধান। ললিতবাবুর স্ত্রী শান্তা, বয়স প্রায় 70, ললিতবাবুর থেকে বছর 5 ছোট। শান্তা তাদের উঠোনের একপাশে কিছু সবজি চাষ করেন, এই উচ্ছে, লাউ, কুমড়ো, নালতে শাক, পাট শাক, এসব টুকটাক। তাতে তাদের দুজনার মোটামুটি চলে যায়। ছেলেদের রোজগার পাতিও খুব একটা ভালো না, তাদের থেকে ললিতবাবু কোনো সাহায্য নেন না। ছেলেরা কখনো সখনো টাকা পাঠাতে চাইলে ললিতবাবু বলেন, থাক, চলছে চলুক, যখন না পারবো তখন তো তোদের কাছে চাইতেই হবে। আজও কেমন দুপুরবেলা আকাশটায় মেঘ দেখা গেল। ঘরের ভেতর বড্ড গরম। শান্তা মাটিতে শুয়ে হাত পাখা করছে, কারেন্ট থাকলেও না থাকার মতো। একটু হাওয়া দিল কি দিল না, ব্যাস, আর কারেন্ট আসবে না সেই দিন। আর নয়তো লো ভোল্টেজ। গেল বছর ললিতবাবুর বড় ছেলে কানাই একটা পাখা কিনে দিয়েছিল। ললিতবাবু হেসে বলেছিল, পাখা তো দিলে, কিন্তু এখানে তো ভোল্টেজই থাকে না। একটা হাত পাখায় হাওয়া করতে করতে আদল গায়ে ললিতবাবু ঘরের দাওয়ায় এসে বসলেন। গিন্নিকে ডাকলেন, কানুন মা, ও কানুন মা, ঘুমোলে নাকি, শুনছো? শান্তা বলল, না গো না, এই গরমে কি ঘুমোনোর জো আছে, ঘেমে নে একসার। মাটির মেঝেটাও দেখো না কেমন তেতে উঠেছে। ললিতবাবু বললেন, কাল বিপিন বলে গেল ওদের কদমতলার পুকুরটা আজ বিকেল থেকে মারা হবে, জল শুকিয়ে যাচ্ছে কি না, তাই ভাবছি যাই একবার ঘুরে আসি। তুমি কি বলো, দেখি কিছু মাছ টাছ পাই কি না। অনেক দিন জল ভাতের সাথে মাছ ভাজা খাওয়া হয় না, সেই তো শুকনো লঙ্কায় আলু ছেনা। কি হলো, শুনছো নাকি আমি একাই বকে যাচ্ছি? শুনছি শুনছি, আকাশটার অবস্থা দেখো কেমন লাল হয়ে উঠেছে, কোথাও বেরোতে হবে না। বাড়িতে কেউ নেই, এই অবস্থায় যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে, সব ঝক্কি আমার ঘাড়ে এসে পড়বে। শান্তা একটু ঝাঁঝালো গলায় কথাগুলো বলল। কিন্তু ললিতবাবু থামবার পাত্র নয়, হিসেবি মানুষ। 1 টাকা খরচ করলেও তার হিসেব লিখে রাখেন। তিনি জানেন এই মাগ্গি গন্ডার বাজারে যদি একটু কম পয়সায় মাছ কিনতে হয় তাহলে আজ তাকে বিপিনের ওখানে যেতেই হবে। অতএব তিনি উঠলেন আর ধুতির ওপরে ফতুয়া চাপালেন। শান্তা এবার ধর্মর করে উঠে বসল। কি হলো কি, কোথায় চললে? দেখো না কেমন মুখে কুলু পেটেছে বুড়ো কোথাকার। কোথাও যেতে হবে না বলে দিচ্ছি, ঘর থেকে 1 পাও বের হলে ভালো হবে না বলে দিচ্ছি। বুড়ো বয়সে খুব নোলা হয়েছে না? ওফ, তুমি থামবে গিন্নি, আমি যাব আর আসব। মেঘ তো রোজই আসছে, আবার চলেও যায়, কিচ্ছু হবে না। একটু কম টাকায় মাছ পাওয়া যাবে, বুঝেছ? মাছ খাওয়া তো এক প্রকার ভুলেই গেছি আমরা। ললিতবাবু জামা কাপড় পরতে পরতে কথাগুলো বললেন। শান্তা তখন একটু নরম হয়ে বললেন, কিন্তু এখনই তো বিকেল হয়ে গেল গো, তুমি আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে যাবে। দেখছো তো গ্রামের অবস্থা ভালো না, পুকুরের মাছগুলি নাকি সব নিজে থেকেই কোথায় উবে যাচ্ছে,
সেদিন চক্করতে গিন্নি কুমড়ো ডাঁটা নিতে এসেছিল না, বলল মলয় নাকি নিজের চোখে দেখেছে একজন অদ্ভুত মেয়ে লোক ওদের পুকুর পাড়ে বসে বসে নিজেই হাত দিয়ে মাছ ধরছে আর খাচ্ছে, আর অদ্ভুতভাবে হাসছে আর একটু পর পর খাচ্ছে। ললিতবাবু হাসতে হাসতে বললেন, ধুস, যত সব ফালতু কথা। এত বছর এই গ্রামে আছি, কখনো কিচ্ছু দেখলাম না, আর এখন সব শুরু হয়েছে। সব ছেলে ছোকরাদের গুজব, বুঝেছ? এইসব রটিয়ে নিরিবিলিতে তাস মদের আড্ডা জমায়। এসব নিয়ে কিচ্ছু ভেবো না গিন্নি, আমি তাড়াতাড়ি যাব আর ফিরে আসব। তুমি বরং আমাকে 400টা টাকা দাও। নাও না, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ বাবা, উঠছি উঠছি। কোনো জন্মে আমার কথা শুনেছ যে আজ শুনবে? সে লোক যে তুমি নও তা আমি খুব ভালো করে জানি। এই এই ধরো তোমার টাকা। শোনো, একদম গল্পে বসে পড়ো না, আর আমবাগানের ভেতর দিয়ে যেন একদম এসো না। ওখানে নাকি আজকাল দিনের বেলাতেও কী সব আওয়াজ শোনা যাচ্ছে। কি খুঁজছো বলো তো? আমি যে এতগুলো কথা বলে যাচ্ছি সেই দিকে কোনো খেয়াল নেই। শান্তা কথাগুলো বলল, তার গলায় একটু ভয়ের সুর। ললিতবাবু বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আমবাগানের ভেতর দিয়ে যাবও না আসবও না। আমি চটি খুঁজছি, কোথায় যে রাখো জায়গা মতো কিছুই পাওয়া যায় না। শান্তা বলল, এই যে তোমার জুতো, নাও, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। মা, মা গো, মেছো পেতনির হাত থেকে মানুষটাকে রক্ষা করো মা, রক্ষা করো। রাম 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 রাম। এদিকে ললিতবাবু বিকেল থাকতে থাকতেই বিপিনের পুকুর পাড়ে পৌঁছে গেল। তখনও পুকুর ছেঁচা চলছে। ছেলেপেলেরা সব এই গরমে পুকুরের কাদায় লোটপাট খাচ্ছে আর কাদা ঘেটে মাছ তুলছে। বড় মাছগুলো জাল দিয়ে আগেই ওঠানো হয়ে গেছে। তারপর জল মেরে ছোট ছোট মাছ যেমন জিয়ল, ট্যাংরা, শোল এই সমস্ত মাছ তোলা হচ্ছে। ললিতবাবুকে দূর থেকে আসতে দেখে বিপিন এগিয়ে এলো। আসুন আসুন জ্যাঠামশাই, বিপিন বলল। হ্যাঁ বাবা বিপিন, তা কেমন আছো বলো? পুকুর মারা তো প্রায় শেষ, মাছ তো অনেক উঠেছে দেখছি। কাদার ভেতর তো আরও মাছ আছে বলে মনে হচ্ছে। তোমার পুকুর তো ভাই গরমে শুকোয় না, তবে পুকুরটা ছেঁচলে কেন? ললিতবাবু বললেন। আর বলবেন না জ্যাঠামশাই, সেদিন পুকুরে জাল ফেললাম, কিন্তু একটা মাছও উঠল না। আমার সঙ্গে ঘোষবাড়ির জনাও ছিল। আমি জনাকে বললাম, কি ব্যাপার বলতো জনা, এতবার জাল ফেলছি একটা মাছও উঠছে না। তখন জনা বলল, যা গরম বিপিনদা, মাছগুলো হয়তো পুকুরের মাঝখানে সেদিয়ে আছে। আমি ভাবলাম তা হয়তো হবে। বিপিন কথাগুলো সুন্দর করে ললিতবাবুকে বলল। ললিতবাবু বলল, তার সাথে পুকুর মারার কি সম্পর্ক? তাছাড়া মনে হচ্ছে পুকুরে তো অনেক মাছই ছিল, এখনও এত মাছ দেখছি। বিপিন বলল, সে কথাই তো বলছি জ্যাঠামশাই। তারপর আমি আর জনা মিলে আরও একবার জাল ফেললাম। এদিকে বিকেল তখন প্রায় যায়। জাল টেনে দেখি পুরো জাল ফাঁকা, একটাও মাছ নেই। জনা আমায় বললে, বিপিনদা, নিশ্চয়ই জালটার কোথাও ছেঁড়া আছে। কোথায় ছিঁড়েছে সেটা দুজনে মিলে দেখতে লাগলাম। দেখতে দেখতে দেখি জালের এক কোণে একটা শোল মাছ, খুব একটা বড় না, এই মাঝারি সাইজের। ললিতবাবু আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি বিপিনকে বললেন, চল চল ওখানটায় একটু বসি। তা শোল মাছের সাথে পুকুর মারার ব্যাপারটা তো কিচ্ছুই বুঝলাম না রে বিপিন। তখন ললিতবাবু আর বিপিন দুজনে ঘাসের ওপর বসলেন। বিপিন তার কথা আবার শুরু করে। হ্যাঁ জ্যাঠামশাই, সেটাই বলছি। মাছটাকে জাল থেকে ছাড়িয়ে জনা আমাকে বলল, বিপিনদা, তুমি পুকুরের আর একবার জাল ফেলো, আমি ততক্ষণে পুকুর পাড়ে মাছটা পোড়াই, বেশ খিদে পেয়েছে। আমি বললাম, দূর পাগল, নুন লঙ্কা কিছু নেই, ও পোড়া মাছ খাবে কি দিয়ে? জনা হাসতে হাসতে বলল, ও বিপিনদা, কিচ্ছু লাগবে না, ও অমনি খাবো।
মেছো পেতনি যেভাবে গ্রামের সব পুকুরে মাছ সাবার করছে, তাতে মনে হয় না এরপর আমাদের ভাগ্যে কিছু জুটবে। ওর কথা শুনে আমরা দুজনেই খুব জোরে জোরে হেসে উঠলাম। আর তখনই মনে হলো আমাদের সঙ্গে আরও একজন কেউ যেন আছে। একটা মেয়েলি নাকা গলায় হেসে উঠল। আমরা দুজনেই যেন একটু হতভম্ব হয়ে গেলাম। ললিতবাবু বললেন, বাবা, এ তো ভয়ানক গল্প রে বিপিন। তা তুমি আবার ভূতে বিশ্বাস করো নাকি হে? এই বলে ললিতবাবু হেসে উঠলেন। বিপিন তখন একটু লজ্জায় বলল, না না কাকাবাবু, কী যে বলেন, ওসব কিছু না। ললিতবাবু বললেন, ঠিক আছে ঠিক আছে, তারপর তারপর কি হলো বলো? শোল মাছটার কি করলে? কি পোড়ালে, না আবার পুকুরেই ছেড়ে দিলে হে? বিপিন বললে, জনা শোল মাছটাকে পোড়াতে শুরু করলো, আশেপাশে শুকনো ডাঙ্গাল পাতা এগুলো জড়ো করে আগুন লাগালো। তারপর নিবু নিবু আগুনে মাছটাকে ছেড়ে দিল। আমি পুকুরে আবার জাল ফেললাম, আর জনা একটা বিড়ি ধরিয়ে মারল এক টান। এবার আমার মনে হলো জালটা যেন বেশ ভারী। আমি জনাকে ডাকলাম, জনা এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুজনে মিলে জাল টানতে হবে, মনে হচ্ছে বড় মাছ পড়েছে রে। ললিতবাবু তখন একেবারে গল্পের ভেতর ঢুকে পড়েছে। তিনি বললেন, তারপর 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 বল বল। বিপিন বললে, তারপর আমি আর জনা দুজনে মিলে জালটা টানতে শুরু করি, কিন্তু জাল খুব ভারী। ভাবলাম গেল বছর কিছু চিতল ছেড়েছিলাম, ওগুলোই বোধহয় আটকেছে। দুজনে খুব সাবধানে জাল টানতে লাগলাম। এই সময় আমরা দুজনেই দেখি আমাদের মাথার ওপরের জাম গাছটার ডাল, সেটার অনেকটা পুকুরের ওপর ছিল। সেই ডালটা যেন ক্রমশ আমাদের মাথার ওপরে নুইয়ে পড়ছে। আমাদের দুজনেরই হাত পা যেন অসাড় হয়ে যাচ্ছে। জনা বলল, ও কিছু না বিপিনদা, হাওয়া বইছে তাই হবে। কিন্তু আমরা দুজনেই খেয়াল করলাম প্রকৃতি একেবারে যেন স্তব্ধ, যেন কারোর দ্রুত নিঃশ্বাস আমাদের ঘাড়ের ওপর পড়ছে। সেই নিঃশ্বাসের উষ্ণতা আমরা যেন টের পাচ্ছি। আমি বললাম, চল তাড়াতাড়ি জালটা তুলে বাড়ি ফিরি, সন্ধ্যা তো প্রায় হয়ে এলো। এমন সময় দেখি ফটাস করে শব্দ হয়ে আমাদের সেই পোড়া শোল মাছটা গাছের ডালে উঠে পড়ল। দেখে মনে হলো কেউ যেন মাছটাকে তুলে নিল। আমরা দুজনে জালটাকে পুকুর পাড়ে তুলে দেখি জাল ভর্তি মাছ। আমরা তাড়াতাড়ি মাছগুলিকে জাল থেকে ছাড়াতে শুরু করলাম। এই সময় গাছের ডালটা একেবারে আমাদের কাছে নেমে এলো। সন্ধ্যার আলো আধারিতে আমাদের মনে হলো কেউ যেন আমাদের হাত থেকে মাছগুলিকে কেড়ে নিতে চাইছে। আমরা জাল টাল সব পুকুর পাড়ে ফেলে রাম নাম জপ করতে করতে ওখান থেকে পালালাম। বাড়িতে এসে উঠোনে বসে পড়লাম। আমাদের এই অবস্থা দেখে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কী রে, কী হয়েছে কি? মাছ ধরতে গেলি তো মাছ কোথায়? জাল কোথায় ফেলে এলি? জনা তখন বলল, কাকিমা, জাল টাল সব পুকুর পাড়ে ফেলে চলে এসেছি আমরা। মা বলল, সে কি, কেন? তারপর সব ঘটনা মাকে দুজনে মিলে বললাম। মা বলল, এ তো ভালো কথা নয় রে, দাঁড়া, তোদের আগে একটু ঝেড়ে দিই, পেতনির নজর বলে কথা। ললিতবাবু বললেন, ওটা তোমাদের চোখের ভুল হতে পারে, আলো আধারিতে ওসব একটু আধটু ভুল টুল হয়, বুঝলে বিপিন? তার জন্য এত সুন্দর পুকুরটা জল শূন্য করলে বাবা, এতে তো তোমার ক্ষতিও হলো, এত মাছ। না না, কাজটা ঠিক হয়নি। তোমরা আজকালকার ছেলেপুলেরা যদি এসব ভূত প্রেতে বিশ্বাস করো তাহলে তো মুশকিল বাবা। বিপিন বলল, না না জ্যাঠামশাই, তার জন্য নয়, আরেকটা কারণও আছে। ললিতবাবু বললেন, আরও কারণ? তা সেটা কি শুনি? বিপিন বলতে শুরু করল। পরের দিন ভোরবেলা, তখন প্রায় সকাল 5টা হবে, গরমকাল, তাই চারিদিকে বেশ আলো। মা বলল,
বিপিন, যা বাবা, তুই আর জনা মিলে জালটা নিয়ে আয়। এরপর বেলা পড়লে ও জাল আর ওখানে পাবি না বাবা, কে নিয়ে চলে যাবে? এই বাজারে একটা জালের তো কম দাম নয়। যা বাবা যা, সকাল সকাল গিয়ে পুকুর পাড় থেকে জালটা নিয়ে আয়। আমি ভাবলাম মা কথাটা ঠিকই বলেছে, জালটা যদি কেউ নিয়ে যায় এই মাগ্গিগন্ডার বাজারে একটা জালের তো কম দাম নয়। তাছাড়া কালকে জালের মধ্যে অনেক মাছও ছিল, দেখি গিয়ে যদি কিছু পাওয়া যায়। ললিতবাবু বললেন, তা পুকুর পাড়ে এসে মাছ কিছু পেলে নাকি বাবা? নাকি মেছো পেতনি সব মাছ একাই সাবার করল? এই বলে তিনি সজোরে হেসে উঠলেন। এদিকে পুকুরের কাদা ঘেঁটে ছেলেরা বেশ মাছ ধরতে লাগলো। বিপিন তখন বলল, হ্যাঁ জ্যাঠামশাই। পুকুর পাড়ে আমি আর জনা এসে দাঁড়ালাম। চারিদিকে তখন বেশ আলোই আছে। প্রথমেই দুজনে যেটা খেয়াল করলাম, গাছের ডালটা কিন্তু আর আগের দিনের মতো ঝুঁকে নেই, দিব্যি আগের মতোই আছে। আমি আর জনা দুজন দুজনের দিকে তাকিয়ে পুকুরের জলে একটু নেমে হাত দিয়ে জাল খুঁজতে শুরু করলাম। জনা বলল, বিপিনদা, জালটা তো আমরা পুকুর পাড়ে ফেলেই পালিয়ে গেছিলাম, জাল তো পুকুরের ভেতরে থাকার কথা না। আমি বললাম, হ্যাঁ তাই তো রে জনা, তাহলে বোধহয় কেউ সকাল সকাল জাল নিয়ে পালিয়েছে। হে 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 হে, খুব ক্ষতি হয়ে গেল রে জনা, চল আর খুঁজে লাভ নেই, বাড়ি ফিরি। দুজনে পুকুরের জলে একটু হাত পা ধুয়ে দুটো সিঁড়ি যেই ওপরে উঠেছি তক্ষুনি জনা চেঁচিয়ে উঠল, ওই তো তোমার জাল বিপিনদা। আমি বললাম, জাল কোথায়? জনা হাত দিয়ে দেখিয়ে বলল, ওই দেখো জাম গাছটার একেবারে মাথার ওপরে। আমি ভালো করে দেখে বললাম, হ্যাঁ তাই তো, এ কি কাণ্ড রে জনা, চল চল জনা, জালটা নিচে নামিয়ে নিয়ে আসি। জনা বলল, তোমার মাথা খারাপ বিপিনদা, ও আমি পারবো না, এ ভুতুড়ে কাজ। জাল এমনি এমনি কি আর অত উপরে উঠেছে নাকি? জালের কি ডানা আছে নিজে নিজেই গাছের ওপরে উঠেছে? ও তোমার জাল, তুমি পারোগে, আমি পারবো না। রাম 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 রাম। অগত্যা আমি নিজেই গাছে উঠে জাল নামিয়ে নিয়ে আসলাম। ললিতবাবু তখন বললেন, যাক, শেষ পর্যন্ত জাল তাহলে পেলে, ভূত নেয়নি তাহলে, বলে আবার তিনি খানিকটা হেসে নিলেন। জ্যাঠামশাই, তারপর জাল নিচে নামিয়ে দেখি জালের মধ্যে ছোট বড় অসংখ্য মাছের টুকরো পড়ে আছে, যেন মাছগুলোকে কেউ টুকরো টুকরো করে খুঁটে খুঁটে খেয়েছে। তারপর পুকুর পাড়ে জাল নামিয়ে জালটাকে ভালো করে পরিষ্কার করে আমি আর জনা বাড়ি ফিরে আসি। সব দেখে মা বলল, বিপিন, এ ভালো কথা নয়, ও পুকুরে পেতনির নজর পড়েছে, তুই ও পুকুর মেরে ফেল, নয়তো সব মাছ ভূতের ভোগে লেগে যাবে। সময় থাকতে থাকতে কিছু মাছ বেছে ফেলতো বাবা। ললিতবাবু বললেন, ও এই তাহলে আসল কথা, ঠিক আছে, মা যখন বলেছে তবে ঠিক কাজই করেছো বাবা। তবে কি না এসব আমার বিশ্বাস হয় না, এসব ছেলে ছোকরাদের কাজ, ওরাই ভয় দেখাচ্ছে। তো বাবা বিপিন, এবার তাহলে আমি উঠি, তোমার জ্যাঠাইমা আবার চিন্তা করবে। তা আমায় কি মাছ দেবে, দাও তো একখানা। বিপিন বললে, এই যে জ্যাঠামশাই, আপনার জন্য এই কাতলটা রেখেছি, এই নিন ধরুন। কিছু জিওল মাছ নেবেন নাকি জ্যাঠামশাই? ললিতবাবু বললেন, না না, ওই কাতলাতেই হবে বাবা। তা কত দেব বলো? বিপিন বলল, না না জ্যাঠামশাই, টাকার কথা বলবেন না, আমি আপনার ছেলের মতো। তাছাড়া মা যদি জানে আমি আপনার থেকে মাছের টাকা নিয়েছি, তাহলে আর বাড়িতে আজ আমার ভাত জুটবে না। ললিতবাবু হেসে বললেন, বেশ বেশ, তা পুকুরের কাদার ভেতরে তো এখনও অনেক জিওল মাছ রয়েছে, ওগুলোর কি হবে বাবা? জ্যাঠামশাই, ও মাছ ছেলেপুলেরা তুলছে, ওরাই নেবে, তা নিক। ভূতের পেটে যাওয়ার থেকে মানুষের পেটে যাওয়াই অনেক ভালো। তা জ্যাঠামশাই, আপনি কিন্তু সাবধানে যাবেন, পথঘাট মোটেও ভালো না।
ললিতবাবু বললেন, না না, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ভূতই বলো আর পেতনিই বলো, ওরা আমায় সমঝে চলে। ঠিক আছে, আমি তাহলে আজ আসি বিপিন। তোমার মাকে বলো পরে একদিন এসে তার হাতের চা খেয়ে যাব। বিপিন বলল, হ্যাঁ হ্যাঁ জ্যাঠামশাই, আসুন আসুন। বিপিন হঠাৎ দেখল পশ্চিমের আকাশটায় লাল মেঘের সাথে কালো মেঘ জমতে শুরু করেছে। এদিকে ললিতবাবু হাতে মাছ ঝুলিয়ে বাড়ির দিকে হাঁটা লাগালো। মিনিট 10 পরে একটু একটু বাতাস শুরু হলো। আবহাওয়াটা বেশ ফুরফুরে হয়ে উঠল। রোদ পড়ে গিয়ে আকাশটা হঠাৎ করে কেমন যেন মেঘে ছেয়ে গেল। ললিতবাবু এবার আকাশটার দিকে চাইল। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। যা গরম পড়েছিল, আসুক, এক পশলা বৃষ্টিতে গরমটা একটু কমবে। ধীরে ধীরে হাওয়ার গতি বাড়তে লাগলো। ললিতবাবু ভাবলেন, যদি আমবনের ভেতর দিয়ে চলে যাই তাহলে ঝড় বৃষ্টি আসার আগেই বাড়িতে পৌঁছে যাওয়া যাবে। তাছাড়া এত বড় একটা মাছ কখন না কখন ধরেছে, এটা পচে না যায়, এই ভেবে তিনি আমবনের ভেতরটা ধরলেন। চারিদিকটা কেমন চেয়ে দেখলেন। কি সুন্দর গাছে গাছে কাঁচা আম। এবছর আমের ফলন বেশ। ঝোড়ো হাওয়ায় কয়েকটা আম গাছের নিচে টুপটাপ পড়তে শুরু করল। ললিতবাবু কয়েকটা আম তার পাঞ্জাবির পকেটে পুরল। তারপর আবার হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে বিপিনের কথাগুলো তিনি ভাবতে থাকেন, মনে মনে হাসেন। কি আশ্চর্য, এই যুগেও মানুষ ভূতের ভয় পায়। ভূতের ভয়ে একটা আস্ত পুকুর ছেঁচে ফেলল। কই, এই তো আমি ভর সন্ধ্যায় আম বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। কোথায় ভূত পেতনি শাকচুন্নি কিছুই তো নজরে পড়ছে না। যত সব ভাওতা। দিব্যি ফুরফুরে হাওয়া বইছে। বাড়িতে গিয়ে মাছটাকে বেশ বড় বড় চাকা চাকা করে কাটবো। জমিয়ে জল ভাতের সঙ্গে মাছ ভাজা খাওয়া যাবে। মাছ ভাজা, জল ভাত, সঙ্গে একটু পেঁয়াজ আর পোড়া শুকনো লঙ্কা, ব্যাস এক্কেবারে জমে যাবে। এমন সময় হঠাৎ হাওয়া বেশ জোরে বইতে শুরু করলো। ললিতবাবুর মনে হলো, না, বাগানের সব গাছগুলো একইভাবে নড়ছে না। তার সামনের দিকে দুটো আম গাছ যেন অস্বাভাবিকভাবে নড়ে উঠছে। মনে হচ্ছে কেউ যেন গাছটার গুঁড়ি শুদ্ধ উপড়িয়ে ফেলতে চাইছে। সেই সময় হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। মনে হচ্ছে মুষলধারায় বৃষ্টি হবে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ খেলছে। সে আওয়াজ যেন সমস্ত বাগানকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তার মনে হলো আম গাছগুলি যেন এক্ষুনি তার ঘাড়ে এসে পড়বে। না, এই ঝড়ের দিনে সত্যি এই আম বাগানের মধ্য দিয়ে আসা তার উচিত হয়নি। আর সব থেকে যেটা অদ্ভুত লাগছে, তিনি যত সামনের দিকে হাঁটছেন তত তার সামনের আম গাছগুলি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। এবার সত্যি সত্যি তার ভয় করতে লাগলো। এমন সময় বিশাল একটা বাজ পড়ার শব্দ হলো। মনে হলো সামনে কোথাও যেন বাজটা পড়ল, আর তার সাথে এক অদ্ভুত মেয়েলি হাসি। এ হাসির শব্দে তার মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। তিনি বুঝতে পারলেন কিছু একটা তার সামনে সামনে চলেছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না, কিন্তু ভয় পেলে তো চলবে না। সামনে যেই থাকুক, সে যদি বুঝতে পারে তিনি ভয় পেয়েছেন, তাহলে এই প্রাণ নিয়ে তাকে আর বাড়ি ফিরতে হবে না। তিনি এক বুক সাহস নিয়ে বেশ চিৎকার করে বললেন, কে কে ওখানে? কে আমার পিছু করছিস? ঠিক তক্ষুনি তার হাতের মরা মাছটা জীবিত হয়ে লাফিয়ে উঠল, আর ঠিক তার মাথার ওপরের ডালটা তার একেবারে কাঁধের কাছে নুইয়ে পড়ল। সে অনুভব করল একটা ঠান্ডা নিঃশ্বাস। তার পা দুটো যেন হঠাৎ লোহার মতো ভারী হয়ে গেল। তিনি চাইছেন দৌড়ে পালাতে,
কিন্তু তিনি এক পাও নড়তে পারছেন না। তিনি ধীরে ধীরে ওপরের ডালটার দিকে তাকালো। ওফ, কি ভয়ানক! একজন মেয়ে লোক ডাল ধরে বসে আছে। মেয়েটি তৎক্ষণাৎ বিকট শব্দে হেসে উঠল। সে হাসিতে আকাশ কেঁপে উঠল। কোথা থেকে যেন এক রাশ বাদুড় কোথায় যেন উড়ে গেল। গাছের ওপরে বসেই সে পা নাচাতে লাগলো। নাকি সুরে চিৎকার করে বলল, মাছ দে এক্ষুনি, নইলে তোর ঘর মটকাবো। ললিতবাবুর মনে হলো আজ তার শেষ দিন। সে হাত বাড়িয়ে মাছটা দিতে গেল। সঙ্গে সঙ্গে তার মনে হলো মাছ নেওয়ার পর ওই পেতনি তাকে কি ছেড়ে দেবে নাকি তাকে শেষ করে ফেলবে। এই ভেবে সে ভাবল ভয়কে সাহস দিয়ে তাকে জয় করতে হবে। সে কাপা হাতে বলল, না, এ মাছ আমি তোকে কিছুতেই দেব না। পেতনি তখন আরও জোরে হেসে উঠল। ললিতবাবুর ঠিক পেছনে একটা আম গাছের বড় সড়ো ডাল মরমর করে ভেঙে পড়ল, আর পেতনি এক লাফে ললিতবাবুর ঘাড়ে চেপে বসল। আজকে তোর ঘর মটকাবো, তোর রক্ত খাবো। ললিতবাবু মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন আর শান্ত গলায় পেতনিকে বললেন, শোন পেতনি, তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে তুই এই একটা মাত্র মাছ পাবি, কিন্তু তুই যদি আমার কথা শুনিস তাহলে আজকে অনেক মাছ পাবি। এ কথা শুনে পেতনি একটু শান্ত হলো। হঠাৎ কোত্থেকে একটা কালো বিড়াল ম্যাও ম্যাও করতে করতে মাছের চারপাশে ঘুরতে লাগলো। বিড়ালটার চোখ দুটি আগুনের ফুলকির মতো লাল। দূরে মনে হলো কে যেন একটা হ্যারিকেন নিয়ে অন্ধকারে কি খুঁজে বেড়াচ্ছে। কাপা গলায় ললিতবাবু বললেন, আশেপাশের সব পুকুর এই গরমে শুকিয়ে গেছে, কিন্তু আমার বাড়ির পাশের পুকুরটা এখনও শুকিয়ে যায়নি, বুঝলি মেছো পেতনি? আমি অনেক মাছ ওখানে এই বছর ছেড়েছি। তুই যদি আমাকে যেতে দিস তাহলে আমি তোকে ওই পুকুরটা দেখিয়ে দিতে পারি। কথাগুলো বলতে বলতে ললিতবাবুর গলা বুজে আসছিল, কি জানি কি হবে। এমন সময় পেতনিটা আবার একটা বিকট হাসি হেসে আম গাছের মগ ডালে চড়ে বসল, আর ওই কালো বিড়ালটাকে হাত দিয়ে ধরে দূরে কোথায় যেন ছুঁড়ে ফেলে দিল। বিড়ালটা বীভৎসভাবে ম্যাও ম্যাও করতে লাগলো। এদিকে চারিদিকে ঘন অন্ধকার নামতে লাগলো। ললিতবাবু ভাবল, যদি রাত নেমে আসে তাহলে এ বনে সে পথ হারাবে, তখন কিছুতেই সে ঘরে ফিরতে পারবে না। এই আম বাগানেই তাকে বেঘরে মরতে হবে। সে মনে মনে গুরু মন্ত্র স্মরণ করতে লাগলো। এবার পেতনি বলল, ঠিক আছে, আমি তোর কথায় রাজি। চল এক্ষুনি গিয়ে দেখি তোর সেই পুকুরখানা। যদি মিথ্যে বলিস তাহলে তোর আর রক্ষে নেই। এই আম গাছে তোকে উল্টো ঝুলিয়ে তোর ঘর মটকাবো। এই বলে সে বন কাঁপিয়ে হেসে উঠল, আর সঙ্গে সঙ্গে কোথায় যেন এক মরমর করে বিকটভাবে বাজ পড়ল। ললিতবাবু তখন পেতনিকে বলল, তবে এই মাছের ভেতরে তুই ঢুকে পড়, কেউ দেখতে পাবে না, আর আমি এই মাছটাকে লুকিয়ে পুকুরে ছেড়ে দেব। তুই যত ইচ্ছা মাছ খাস, বুঝলি পেতনি? পেতনি ভাবল, বাহ, খাসা বুদ্ধি তো। ঠিক আছে, তবে তাই হোক। এই বলে সেই মাছ খেকো মেছো পেতনি সেই মরা কাতলা মাছটার ভেতরে ঢুকে পড়ল।
আর মাছটাও খানিক নড়ে চড়ে উঠল। তখন মাছটাকে নিয়ে ললিতবাবু হাঁটা লাগালো। হাঁটতে হাঁটতে সে প্রায় আমবাগানটা পার করে এলো। পেতনি তখন তাকে জিজ্ঞেস করল, কে রে, আর কত দূর? আমায় যদি ধাপ্পা দিস তাহলে তোর বংশ নির্বংশ করব। ললিতবাবু শক্ত হয়ে বলল, না রে মেছো পেতনি, এই তো এসে গেছি, আর একটু এগোলেই সেই মস্ত বড় পুকুরটা পড়বে। আর একটু সবুর কর, তারপর পেট ভরে মাছ খাস, কেমন? এদিকে ললিতবাবু ভাবছে এখন কি করা যায়। তার বাড়ির আশেপাশে তো কোনো পুকুর নেই। এ কথা যখন মেছো পেতনি জানতে পারবে তখন তো তার সাথে তার গিন্নিকেও মারবে। উফ, কি যে করি, হে গুরুদেব, তুমি পথ দেখাও। ঠিক সেই সময় হুড়মুড়িয়ে বিশাল একটা বাজ পড়ল একটা সুপুরি গাছের ওপর। সেই কারণে আশেপাশের শুকনো গাছগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর ললিতবাবু কোনো কিছু চিন্তা না করে সেই আগুনের মধ্যে সজোরে মাছটাকে ছুঁড়ে মারল। ভয়ে কাঁপতে কাঁপতে রাম নাম জপ করতে করতে রাস্তার এক পাশে বসে পড়ল। ঠিক সেই সময় প্রচণ্ড ঝড় উঠল। গাছগুলি যেন ভেঙে পড়বে। চারিদিকে আগুনের ফুলকি উঠতে লাগলো। দূরে কোথাও বাজ পড়ল। মাছের ভীষণ পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, আর তার সাথে এক ভয়ঙ্কর চিৎকার, তোকে ছাড়বো না, তোর ঘাড় মটকে খাবো, কিছুতেই ছাড়বো না, আমি ফিরে আসবো, তোর ঘাড় মটকাবো, বংশ নির্বংশ করবো। এরপর ললিতবাবুর আর কিচ্ছু মনে নেই। কিছুক্ষণ পর ললিতবাবুর সম্বিত ফিরল। সে পথের এক পাশে হতভম্ব হয়ে বসে আছে। চারিদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা, শান্ত। আকাশে কি সুন্দর তারা উঠেছে, দক্ষিণা বাতাস বইছে। হঠাৎ তার মনটা ফুরফুরে হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বাড়ির পথে হাঁটা লাগালো। গল্প লেখনে অপর্ণা চক্রবর্তী, কণ্ঠে অপর্ণা চক্রবর্তী। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, টাটা।